এটিও দৈনন্দিন কাজের মধ্যে একটি। দৈনন্দিন কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব নিয়ে আমি ভিডিও তৈরি করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সকালবেলায় ঘরের যা যা কাজ আছে সমস্ত কাজগুলি সেরে নিয়ে স্নান করে চলে আসলাম পূজা দেব। বারান্দাটা মোছার সময় দেখেছিলাম এখানে অনেকগুলো অপরাজিতা ফুল ফুটে আছে, নয়নতারা ফুলও আছে, তুলসী পাতা তো আছেই। তো স্নান করে প্রথমে ফুলগুলো তুলতে আসলাম, কিন্তু তোলার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। ফুলগুলো দেখে কত যে সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে মন ভরে যাচ্ছে। তাই ভাবলাম ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই। এরপরে পূজার্নিক সেরে রান্নাঘরে চলে আসলাম। এখন দিনের 11:30 বাজে। আমি প্রথমে হলুদ বেটে নিয়েছি। বাটা হলুদগুলো স্টিলের এই গ্লাসটাতেই রেখেছি। এরপরে একটা বেল ফাটিয়ে বেলটাকে ছেলে শরবত তৈরি করে নিলাম। পার্থর জন্য একটু বেল রেখে দিয়েছি, ওটা পরে পার্থকে শরবত তৈরি করে দিব। হলুদ চা খেয়ে ওনার সাথে সাথে কিছু না কিছু মুখে দিতে হয়, তাই হলুদ চাটাও রেডি করে নিলাম। দুইটাই একসাথে দিব। প্রথমে খাবেন হলুদ চা, তারপরেই বেলের শরবত। হলুদ চা সবসময় কিভাবে বানাই ওটা তো দেখেছেন। কাঁচা হলুদ, গোলমরিচ, সাথে হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে বেটে নিয়েছি। এরপর পরিমাণ মতো গ্লাসে নিয়ে প্রথমে দিয়েছি কোল্ড প্রেস কোকোনাট অয়েল 1 টেবিল চামচ পরিমাণ, তারপরে নর্মাল জল দিয়েছি, এরপরে ফোটানো গরম জল দিয়েছি। পানীয়টা হয়েছে কুসুম গরম। ওনাকে দিয়ে আসি। ওনার খাওয়া হয়ে গেছে, গ্লাসগুলো ধুয়ে নিলাম, এখন আমার জন্য নিচ্ছি। কোকোনাট অয়েল, হলুদ আর গরম জল। শরবতের উপর থেকে ফেনাগুলো কেটে ফেলে দেব। বেলের শরবত বানিয়েছি শুধু সামান্য লবণ দিয়ে। উনি বলছেন আজকের বেলটা গতকালেরটা চেয়েও অনেক মিষ্টি। 1.5 মাস আগে আপেল সিডার ভিনেগার তৈরির জন্য আপেল কেটে প্রসেস করে রেখেছিলাম। ধাপে ধাপে আমি আপনাদেরকে সব দেখিয়েছি। আবারও সব ভিডিওগুলি একত্র করে পূর্ণাঙ্গ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অতি শীঘ্রই। এখন দেখুন বয়মের তলায় যে একটা সাদা মতো তলানি বসেছে, দেখে বোঝাই যাচ্ছে এটাই হলো মাদার, যার নাম হলো এক্সট্রা ভার্জিন আপেল সিডার ভিনেগার উইথ মাদার। এই ভিনেগার তৈরির জন্য প্রসেস শুরু করেছি সেই 1.5 মাস আগে। আজ ঠিক 45 দিন পার হয়ে গেছে। ভিনেগার একেবারে পুরোপুরি রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। আপেলগুলো লাল থাকাতে ওই ভিনেগারের রংটাও সেরকমই হয়েছে। আর আমি একেবারে খাঁটি খেজুর গুড় ব্যবহার করেছি, যেটাকে বীজ গুড় বলা হয়। তো আমি নিচে তলানিতে যে মাদার বসেছে ওটা আগে একটু দেখাই আপনাদের। একটু নাড়া দিয়ে নিয়েছি, না হয় তলানিটা সহজে পড়বে না। এই দেখুন কি সুন্দরভাবে মাদারটা তলানিতে জমে গেছে। এটাই হলো আসলে গুড ব্যাকটেরিয়া। এটা আমাদের পেটের জন্য, খাদ্য হজম প্রক্রিয়া ঠিক রাখা এবং শরীরকে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত রাখার জন্য খুবই উপকারী একটা জিনিস। আপনারা হয়তো অনেকে ভাববেন নিচে যে তলানি বসেছে ওটাতে হয়তো অন্য কিছুও থাকতে পারে, তাই আপনাদেরকে একটু ছেঁকে দেখাবো। প্রথমে বয়মের তলানিটা দেখালাম, তখন ঘোলাটে কিছু আটার মতো বসে আছে দেখা গিয়েছিল। এবার শেষবারের মতো ছেঁকে দেখাবো আসলে বয়মের তলানিতে কি জমেছিল। আপেল সিডার ভিনেগার তৈরি করলে বয়মের তলানিতে যদি এরকম কিছু জমে না যায় ওটা সঠিকভাবে হয় না, ওটা ভিনেগারে হয় না। এটাই হলো একেবারে খাঁটি এক্সট্রা ভার্জিন
আপেল সিডার ভিনেগার উইথ মাদার। সেঁকে নেওয়ার পরে কি আছে দেখি। তেমন কিছুই নাই, না থাকলেও হয়, তারপরেও একটু সেঁকে আপনাদেরকে দেখালাম। সামান্য একটু উপরে রয়ে গেছে, এটা ওই ভিনেগারের ভিতরে ডুবিয়ে আবার উঠালে ওই জিনিসটাও থাকতো না। এটাই হলো গুড ব্যাকটেরিয়া। এই বোতলগুলোতে আমি সব সময় ভিনেগারে রাখি, তো কয়েক মাস যাবৎ ভিনেগার নাই, তাই বোতলগুলো পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে পলিথিন মুড়িয়ে উপরে রেখে দিয়েছিলাম। এখন নিয়ে নিলাম। এই এক বোতল ভিনেগারের কিন্তু অনেক দাম। আপনারা যারা ভিনেগারের উপকারিতা সম্পর্কে জানেন এবং খেয়েছেন, যারা বানিয়ে খেয়েছেন তারাও জানেন, যারা বাজার থেকে কিনে খেয়েছেন তারাও জানেন এই জিনিসটার দাম কত হতে পারে। অনেক দামি জিনিস। এই যে হয়ে গেল। এই বোতলের অল্প একটু হয়েছে আর ওই বোতলটা পুরোপুরি হয়েছে। ওটাতে আরও একটু লাগতো, তো পুরাই নাই, ওভাবে রেখে দিয়েছি। এক গ্লাস কুসুম গরম জলের সাথে এরকম 1 চা চামচ ভিনেগার হলেই যথেষ্ট। দুপুরে ভাত খাওয়ার 10 মিনিট আগে এরকম 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চা চামচ আপেল সিডার ভিনেগার উইথ মাদার মিশিয়ে খেয়ে এরপরে খাবার খেলে ওই খাবার সুন্দর মতো হজম হবে এবং পেটে কোনো গ্যাস হবে না। আর ওই খাবারের পুষ্টিগুণটা আমাদের শরীরের বিভিন্ন কাজে লাগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এখন বোতলগুলো নর্মাল তাপমাত্রায় রেখে দেব। প্রয়োজনে একটা ফ্রিজেও রাখতে পারবো, ফ্রিজের নর্মাল চেম্বারে। তো আমি নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছি। হাফ কেজি হিমালয়া পিঙ্ক সল্ট এনেছিলেন আরও 10-12 দিন আগে। দেখতে পাথরের মতো ওই টুকরোটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে রাখার কারণ হলো যাতে খুব সহজে পাথরের মতো এই লবণটা ভাঙতে পারি। প্রথম যেদিন আমাদের ঘরে হিমালয়া পিঙ্ক সল্ট আনা হয়েছে, ওই দিন অনেক চেষ্টা করার পরেও কোনো প্রকারেই আমি এই পাথরের মতো চাকাটা ভাঙতে পারছি না। মনে হচ্ছে ফ্লোর ভেঙে যাবে, না হয় এই ফুতাটা ভেঙে যাবে। তখন ওই শব্দ শুনে পার্থ বের হয়ে আসলো। ও বলছে, মা কি করছেন? বলছি, বাবা এই দেখ, পিঙ্ক সল্ট এনেছে, এটা কি পিঙ্ক সল্ট না পাথর কিছুই বুঝতে পারছি না, এটা তো ভাঙছে না। ও তখন বলল, মা এটা এভাবে ভাঙবেন না, এটাকে ডিপ ফ্রিজে রেখে দেন 2-3 দিনের জন্য, তারপর দেখবেন সহজেই ভাঙা যাবে। তখন ওর কথা মতো ওই চাকাটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরেই এভাবে করে সহজেই ভেঙে নিয়েছিলাম। সেই থেকে এখন হিমালয়া পিঙ্ক সল্টের যত বড় বা ছোট চাকাই আনুক, ওই চাকাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিই কয়েকদিনের জন্য, তারপরেই অতি সহজে ভেঙে নেওয়া যায়। আজও দেখলেন সেই রকমই অতি সহজে লবণের চাকাটা ভেঙে নিলাম। এরপরে পাটায় 3 বার করে বেটে এরকম মিহি করেছি। হিমালয়া পিঙ্ক সল্ট প্রথম দিন দেখে ভাঙতে না পেরে আমি ভেবেছিলাম এটা পাথরই। ওনাকে শুধু বারবার বলছি, তুমি এটা কি এনেছো? এটা পাথর। উনি বলছেন, জিহ্বায় লাগিয়ে দেখো পাথর কিনা। পরে পাথর বুদ্ধিতে এখন এভাবে করে পিঙ্ক সল্ট ভেঙে পাটায় বেটে মিহি করে নিই। হাফ কেজি পিঙ্ক সল্ট এই বয়মটাতেই ঝেঁকে ঝেঁকে রেখে দিয়েছি, অনেক দিন চলে যাবে। আমরা শুধু হলুদ চায়ের সাথে খাই, কোনো সময় হঠাৎ মাথা ঘুরালে সাদা জলের সাথে 1 চিমটি পরিমাণ মিশিয়ে খাই, আর এখন ভিনেগারের সাথেও মাঝে মাঝে 1 চিমটি পরিমাণ খাবো। বেটে নিচ্ছি সামান্য ধনিয়া, জিরা আর রসুন। আদা নাই, এখানে একটু আদাও দেওয়ার কথা ছিল, কিন্তু আদা নাই। 1 টুকরো দারুচিনি আর 2টা এলাচও দিয়ে দিলাম বাটা মশলার সাথে। এটা দিয়ে রান্না করব ছোলা বুট। অল্প করে ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, তো দুপুরে রান্নার সময় ওটা রান্না করে রেখে দেব, বিকালে মুড়ি দিয়ে খাওয়া হবে। 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছি, মসুরের ডাল আর মটর ডাল। মটর ডাল হলো কুষ্টিয়ার ওই ছোট ছোট মটরের ডালটা। তো 2 রকমের ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এগুলি বড়া করব, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আজ তেমন কিছুই রান্না করব না, শুধু ডালের বড়া আর উচ্ছে ভাজা। উচ্ছের পরিমাণ সামান্য করে একটু লবণ দিয়েছি। এখানে নিয়েছি সামান্য ডাল মিহি করে বেটে, অল্প একটু চালের গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো।
সব মিলিয়ে সামান্য জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার উচ্ছের সাথে এভাবে করে একটু মাখিয়ে রাখবো। উচ্ছেগুলো উপর দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম। সব কিছু রেডি করে তারপরে রান্না বসাবো। ডালের সাথে দেব কুচানো পেঁয়াজ, একটু বেশি করে দিচ্ছি, কুচানো কাঁচামরিচ। হিমালয়া পিঙ্ক সল্ট বেটেছিলাম, ওই পাটা ধুয়ে জলটা ফেলে নেয়, ওটা রেখে দিয়েছি। এই লবণ জলটা এখন বাটা ডাল মাখানোর সাথে দিয়ে দেব। মনে হচ্ছে এটা দিয়ে হয়ে যাবে, তারপরেও একটু চেয়ে দেখতে হবে। আশা করছি বেশি হবে না, ঠিকই হবে। বাকি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ছোলা রান্না করব। সব কিছু রেডি হয়ে গেল, রান্না বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়েছি। ডালের বড়ার সাথে খাওয়ার জন্য কয়েকটা শুকনো মরিচ অল্প তাপে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। কি সুন্দর মতো এক পিঠ লাল লাল হয়ে গেছে। চুলার তাপটা কমিয়েই রেখেছি। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পর দেখছি ভাজাটা খুব সুন্দর মতো হয়ে গেছে, তবে একেবারে বেশি লাল হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ থাকলে পুড়ে যেত। অসুবিধা নাই, লাল লাল করে ভাজা হয়েছে। উঠিয়ে নিলাম। এখন ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর লাগবে না, এই কয়টা হলেই আমাদের চলবে। আর একটু মাখানো ডাল রয়ে গেছে, এটা পার্থর জন্য থাক, রাতে ও আসলে ভেজে দেব গরম গরম। ঢাকা দিয়ে অল্প তাপে 5-6 মিনিট রান্না করেছিলাম। খুব অল্প তাপ ছিল। এরই মধ্যে ডালের বড়াগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এখনো মচমচে করে ভাজা হয় নাই। তবে উনি বলছিলেন বেশি মচমচে করে ভাজবে না, মচমচে করে ভাজলে আমার খেতে সমস্যা হয়, তো বেশি মচমচে করব না। এই জন্যই ঢেকে ঢেকে অল্প তাপে ডালের বড়াগুলো ভাজছি, যেন ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর বেশি মচমচে না হয়। মাঝে মাঝে আমি সহজ পদ্ধতিতে কিভাবে ছোলা রান্না করি দেখুন। ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় বড় সাইজের একটা আলু কেটে দিয়েছি। এরপর মশলাপাতি দেব, কুচানো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। বাটা মশলাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সরিষার তেল। এবার হাত দিয়ে মাখা করলেও হতো, কিন্তু আমি হাত দিয়ে মাখছি না, চামচ দিয়েই একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাপাতি মেশানো হয়ে গেছে, এখন দিচ্ছি জল। 1 গ্লাস নর্মাল জল দিলাম। এবার ঢেকে রান্না করব অল্প তাপে। এই সুযোগে আমি রান্নাঘরের সব ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, তারপরে আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নেব। 5-6 মিনিট পর দেখুন কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে, এবং ছোলাটাও কিছুটা সিদ্ধ হয়ে আসছে, এখনো পুরোপুরি সিদ্ধ হয় নাই। নেড়ে চেড়ে দিয়েছি, আবারও ঢেকে, চুলার তাপটা এরকমই থাকবে। আবারও ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত ছোলা এবং আলু সিদ্ধ না হচ্ছে এবং জলগুলো না শুকাচ্ছে, ততক্ষণই রান্না করব। চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি। আমাদের জন্য খাবার নিয়ে নিলাম। আস্তে আস্তে ছোলা রান্না হোক, খাওয়া হবে সন্ধ্যার পরে। শুকনো মরিচ ভাজা খাবে নি মসমসে? হ্যাঁ, খাইতে তো ভালো লাগে, কিন্তু সমস্যা হয় পরে।
গরম গরম ভাত, ডালের বড়া, করলা ভাজা। করলা ভাজা খাই নিছে। মরিচ কি নরম হয়ে গেছে? আঙ্গুল তো নরম হয় না। দিতাম না একটা মশমশে দেখি। গতকালে শুটকির তরকারি, 3 জন মানুষ মাত্র এক বেলা খেয়েছি, বাকিটা রয়ে গেছে। এখন জাল দিয়ে নিয়ে আসলাম। পার্থর জন্য রাতে যদি খায়, মাছ আছে, একটু তরকারি রান্না করে দেব। ডালের বড়া কেমন লাগে? মটর ডাল আর মুগ ডাল একসাথে দিছি। এই দেখুন, একটা ভুল কথা বললাম, মুগ ডাল নয়, মটর ডাল আর মুসুরির ডাল। আমরা তো মানে 1000 টাকা নিই, কিন্তু না সেদিন রিয়ার গায়ে কত নিছি? 750। আর কত পাতলা, আর আমি এটা কত গাঢ়, এটা আমরা 1000 টাকা নিব। আর এই ধরনের নাই, এখন যত্ন করে ব্যবহার করবে এই জিনিসটা। আমাদের কাছের জগটার কথা বলছিলাম, এটা অনেক বছর আগে, প্রায় 25 বছর তো হবেই, তখন নিয়েছিলাম 250 টাকা দিয়ে। ওদিন রিয়া একটা এরকম জগ নিয়েছিল 750 টাকা দিয়ে, তবে একেবারেই পাতলা, আমাদেরটা অনেক গাঢ়। মুখে লেগে থাকার মতো স্বাদ হয়েছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আজ তেমন কিছুই রান্না করি নাই, শুধু ডালের বড়া আর করলা ভাজা, তারপরও অনেক তৃপ্তিমতো খাওয়া হয়েছে। এখন বলছি, আপনারা যারা গত 24 ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, প্রথমেই কমেন্টস করেছিলেন শারমিন ডোরা, এরপর কণিকা চৌধুরী, অনিমা বোস রাঁচি থেকে, নিবেদিতা মণ্ডল কলকাতা থেকে, ভারতী ইন্ডিয়া থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, বিকাশ ভৌমিক, রাজলক্ষ্মী দাস, রুহামা জামিল ঢাকা থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, মমতাজ ব্লগ মাইজদি থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, মিঠু মিকা রেসিপি পিয়াল মুখার্জি কলকাতা থেকে, শিখা সিনহা কলকাতা থেকে, কল্যাণী কর্মকার, সুমন্তরা সেনাপতি, রানু বেগম ইতালি থেকে, সোনিয়া দেবী, স্বপ্না নাহা, দেবযানী গাঙ্গুলি, বাসন্তী রায়। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজ আপনাদের নামগুলি শেষের দিক থেকে বলেছি, এই জন্যই আমি যখন লিখেছি শেষের দিক থেকে লিখেছি, তার জন্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে হলে শেষের দিক থেকে নামগুলি বলতে হবে, এই জন্যই বলেছি। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।